একজন সাবেক আইজিপি, যিনি একসময় পুরো বাংলাদেশ পুলিশ বাহিনীর সর্বোচ্চ ক্ষমতার মালিক ছিলেন, সেই মানুষটিকেই এখন খুঁজছিল ১৯৬টি দেশের পুলিশ। দুবাইয়ের রাস্তায় হঠাৎ থেমে যায় তার গাড়ি এবং স্থানীয় পুলিশ তাকে গ্রেপ্তার করে এমন এক নোটিশের ভিত্তিতে, যা বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর অপরাধীদের জন্য সংরক্ষিত, ইন্টারপোলের রেড নোটিশ। কিন্তু প্রশ্ন হল, এই রেড নোটিশ আসলে কি, কিভাবে এটি কাজ করে এবং কিভাবে একজন প্রাক্তন পুলিশ প্রধান নিজেই হয়ে গেলেন বিশ্ব পুলিশের টার্গেট। গোপালগঞ্জের এক গ্রামে কয়েকশো হিন্দু পরিবারের যে আতঙ্কের গল্প বলে, তার সাথে কি এই গ্রেপ্তারের কোনো সম্পর্ক আছে? আজ দ্য রিভিল মাস্টারে আমরা উন্মোচন করব বেনজির আহমেদের গ্রেপ্তার থেকে শুরু করে ইন্টারপোলের পুরো সিস্টেম কিভাবে কাজ করে, এবং ভিডিওর শেষে জানব বাংলাদেশের আরও কতজন পলাতকের নাম আছে এই তালিকায়। গত রোববার ১৪ জুন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের একটি মামলায় ইন্টারপোলের সহযোগিতায় দুবাই পুলিশ এই গ্রেপ্তার সম্পন্ন করে। পুলিশ সদর দপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ১২ জুন একটি চিঠির মাধ্যমে দুবাই পুলিশ এ তথ্য বাংলাদেশকে জানায়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহুদ্দিন আহমেদ সংসদে দাঁড়িয়ে নিশ্চিত করেন যে এনসিবি আবুধাবি থেকে পাঠানো ইমেলের মাধ্যমে জানানো হয়, দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজিরকে আমিরাত পুলিশ গ্রেপ্তার করেছে। মন্ত্রী আরও জানান, ইউএই ফেডারেল ল অনুযায়ী গ্রেপ্তারের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিক এক্সট্রাডিশন রিকোয়েস্ট পাঠাতে হবে, অর্থাৎ এখন একটা সময়ের দৌড় শুরু হয়ে গেছে। কিন্তু এই গ্রেপ্তারের নেপথ্যে যে প্রক্রিয়া কাজ করেছে তা সাধারণ মানুষের কাছে প্রায় অজানা। ইন্টারপোল বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক পুলিশ সংস্থা, যার সদস্য দেশ ১৯৬টি, এবং এর মূল কাজ বিশ্বজুড়ে অপরাধীদের নেটওয়ার্ক ধ্বংস করা এবং পলাতক আসামিদের খুঁজে বের করতে সহযোগিতা করা। কিন্তু অনেকেই জানেন না, ইন্টারপোল কোনো দেশের নিজস্ব গোয়েন্দা বাহিনীর মতো সরাসরি কাউকে গ্রেপ্তার করতে পারে না, বরং প্রতিটি দেশে একটি করে ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো বা এনসিবি থাকে, যা সেই দেশের পুলিশকে বৈশ্বিক নেটওয়ার্কের সাথে যুক্ত করে। বেনজিরের ক্ষেত্রে দুদকের আবেদনের ভিত্তিতে ঢাকার আদালতের নির্দেশের পর গত বছরের ফেব্রুয়ারিতে পুলিশ সদর দপ্তর এনসিবির মাধ্যমে ইন্টারপোলের কাছে রেড নোটিশ জারির জন্য অনুরোধ জানায়। উল্লেখযোগ্য তথ্য হল, এনসিবি এখন পর্যন্ত শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগ সরকারের ১২ জনের বিরুদ্ধে রেড নোটিশের অনুরোধ জমা দিয়েছে। এখন প্রশ্ন হল, রেড নোটিশ আসলে কি? এটি কোনো গ্রেপ্তারি বড়োয়ানা নয়, বরং প্রত্যর্পণ বা আত্মসমর্পণের অপেক্ষায় থাকা কোনো অভিযুক্তকে খুঁজে বের করতে এবং সাময়িকভাবে আটক করার জন্য বিশ্বব্যাপী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর প্রতি একটি আন্তর্জাতিক অনুরোধ বা সতর্কতা। অনুরোধকারী দেশের আদালতের নির্দেশের ভিত্তিতে এই নোটিশ জারি হয় এবং এতে থাকে অভিযুক্তের নাম, জন্ম তারিখ, জাতীয়তা, চেহারার বিবরণ, ছবি, আঙুলের ছাপ এবং অপরাধের তথ্য। বর্তমানে ইন্টারপোলের ওয়েবসাইটে বিশ্বজুড়ে ৬,৪৪২ জনের বিরুদ্ধে রেড নোটিশ জারি আছে, যার মধ্যে বাংলাদেশের ৫৯ জনের নাম রয়েছে। এই তালিকায় কারা আছে জানলে আপনি অবাক হবেন। তালিকার প্রথমেই আছেন এক হত্যা মামলার অভিযুক্ত, যার বিরুদ্ধে সিঙ্গাপুর থেকে রেড নোটিশের অনুরোধ এসেছিল। ৪ নম্বরে আছেন দুবাই প্রবাসী এক স্বর্ণ ব্যবসায়ী, যার বিরুদ্ধে ঢাকায় এক পুলিশ পরিদর্শক হত্যার অভিযোগ রয়েছে। এছাড়া তালিকায় আছে চট্টগ্রামের ৮ হত্যা মামলার এক আসামি এবং একাধিক শীর্ষ সন্ত্রাসীর নাম। সবচেয়ে চমকপ্রদ তথ্য হল, এই তালিকায় বঙ্গবন্ধু হত্যা মামলার সাজাপ্রাপ্ত একাধিক পলাতক আসামি এবং ৭১-এর মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত ব্যক্তিদের নামও রয়েছে। তুলনার জন্য বলা যায়, ভারতের ২২৮, পাকিস্তানের ১৭১ এবং যুক্তরাষ্ট্রের ১০০ জনের নাম এই তালিকায় রয়েছে। কিন্তু বেনজিরের বিরুদ্ধে অভিযোগ ঠিক কি? দুদকের অনুসন্ধানে জানা গেছে, র্যাবের মহাপরিচালক এবং পরে পুলিশের আইজি থাকাকালীন, অর্থাৎ ২০১৫ থেকে ২০২২ সাল পর্যন্ত বেনজির আহমেদ ও তার পরিবার দেশের বিভিন্ন জেলায় অন্তত ৬১৩ বিঘার বেশি জমি কেনেন, যার মধ্যে ৬০৫ বিঘার বেশি জমি গোপালগঞ্জ এবং মাদারীপুরে, যা একসময় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মালিকানায় ছিল। অনুসন্ধানে দাবি করা হয়েছে, এই জমি অধিগ্রহণে ২টি কৌশল ব্যবহার করা হয়: সরাসরি ভয়ভীতি প্রদর্শন এবং পরোক্ষ চাপ প্রয়োগ। গোপালগঞ্জের পাটিকেলবাড়ি গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, এলাকার একজন পুলিশ পরিদর্শককে দিয়ে স্থানীয়দের জমি বিক্রিতে রাজি করানো হতো এবং কেউ রাজি না হলে আশেপাশের জমি কিনে নিয়ে তাদের যাতায়াতের পথ বন্ধ করে দেওয়া হতো। এক ভুক্তভোগী জানান, তার জমিতে বালু ভরাট করে ২ বছর কোনো ফসল ফলানোই সম্ভব হয়নি, শেষে বাধ্য হয়ে জমি বিক্রি করতে হয়।
আরেকজন ভুক্তভোগী, যিনি এখন ভারতের পশ্চিমবঙ্গে বসবাস করছেন, জানিয়েছেন তার কৃষি জমি মাত্র 2 লাখ টাকায় বিক্রি করতে বাধ্য করা হয়েছিল, যার পর তিনি পরিবার নিয়ে দেশ ছাড়তে বাধ্য হন। এই জমিগুলির একটি অংশে তৈরি হয় গোপালগঞ্জের সাভানা ইকো রিসর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক, আফ্রিকান সাভানা স্টাইলের কটেজ, সুইমিং পুল, হেলিপ্যাড সহ এক বিলাসবহুল প্রজেক্ট, যার চূড়ান্ত পরিবেশগত ছাড়পত্রও ছিল না বলে জানিয়েছে স্থানীয় পরিবেশ অফিস। আদালতের আদেশে এই রিসর্ট ইতিমধ্যে জব্দ করা হয়েছে এবং সরকার এটি অধিগ্রহণ করেছে। জমি ছাড়াও দুদকের অনুসন্ধানে বেনজির ও তার পরিবারের নামে 19টি কোম্পানির শেয়ার, 2টি সঞ্চয়পত্র, 22টি ব্যাংক অ্যাকাউন্ট এবং 10টি বিও অ্যাকাউন্টের সন্ধান পাওয়া গেছে। তার সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দর নির্দেশ এলেও দুদকের তদন্তকারীরা বলছেন আদালতের আদেশ কার্যকর হওয়ার আগেই বড় অঙ্কের অর্থ তুলে নেওয়া হয়েছিল। উল্লেখ্য, বেনজির এর আগে এক ফেসবুক লাইভে এই অভিযোগগুলি অস্বীকার করেছিলেন এবং র্যাব প্রধান থাকাকালীন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইউএসের নিষেধাজ্ঞার মুখেও পড়েছিলেন তিনি। পরিশেষে বলবো, বেনজির আহমেদের এই গ্রেপ্তার শুধু একটি ব্যক্তির গল্প নয়, এটি প্রমাণ করে যে আন্তর্জাতিক আইনি ব্যবস্থা এখন কতটা সংযুক্ত হয়ে গেছে। একসময় যিনি নিজেই দেশের সর্বোচ্চ পুলিশ কর্তা ছিলেন, আজ তিনি নিজেই বিশ্ব পুলিশের রেড নোটিশ তালিকায়। তবে মনে রাখা জরুরি, এই মুহূর্তে তার বিরুদ্ধে অভিযোগগুলি এখনও বিচারাধীন। এক্সট্রাডিশন প্রক্রিয়া সম্পন্ন হওয়া এবং দেশে ফিরিয়ে আনার পরই আসল বিচার প্রক্রিয়া শুরু হবে। দ্য রিভিল মাস্টার চায় ক্ষমতার অপব্যবহার এবং তার পরিণতির এই গল্পগুলো আপনাদের সামনে তুলে ধরতে। আপনার কি মনে হয়, এই এক্সট্রাডিশন প্রক্রিয়া কতদিনে সম্পন্ন হবে? কমেন্টে আপনার মতামত জানান। এই ভিডিওটি শেয়ার করে অন্যদেরও জানান কিভাবে কাজ করে ইন্টারপোলের রেড নোটিশ সিস্টেম। ক্ষমতা, দুর্নীতি ও তার পরিণতি নিয়ে এমন আরও ইনভেস্টিগেটিভ ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।